শব্দের সঙ্গে প্রয়োজনীয় বিভক্তি যুক্ত করলে শব্দটির যে নতুন রূপ বা আকার হয় সেটাই হলো শব্দরূপ। সংস্কৃত ভাষায় যে কোনো বাক্য লিখতে গেলে বা কথা বলতে গেলে সংস্কৃতে বা সংস্কৃতের যে কোনো পদ্য বা গদ্য, গল্প এ সমস্ত পড়তে গেলে আমাদের শব্দরূপের প্রয়োগ করতে হয়। সংস্কৃত ভাষাতে শব্দের কোনো প্রয়োগ নেই। বাংলা বলতে গেলে আমরা শব্দ ব্যবহার করি, কিন্তু সংস্কৃত ভাষায় সেই শব্দগুলোকে শব্দরূপে পরিবর্তন করে নিতে হয়। তাই সংস্কৃতে আমরা শব্দগুলির সঙ্গে প্রয়োজনীয় বিভক্তি যুক্ত করে সেগুলি আগে শব্দরূপে পরিবর্তন করে নিই। এই শব্দরূপ ছাড়া আমরা কোনোভাবেই সংস্কৃত লিখতেও পারবো না, বলতেও পারবো না, পড়তেও পারবো না। তাই শব্দরূপ কীভাবে পড়তে হয় সেইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই সেগুলো জানা প্রয়োজন। আর শব্দরূপ বেশিরভাগ সময়ই বারবার করে পড়ে পড়ে মুখস্থ করে নিতে হয়, যেমন নামতা পড়ে, এটাই নিয়ম। আর তাছাড়াও এই শব্দরূপ লেখবার ক্ষেত্রে বা মুখস্থ করবার ক্ষেত্রে সামান্য কিছু কিছু পদ্ধতি আছে, সেগুলি জানতে হয় বা ধারণা থাকতে হয় সেই সমস্ত বিষয়গুলির উপরে, তবে শব্দরূপ বোঝা, মুখস্থ করা সমস্তই তুলনামূলক সহজ মনে হয়। এতক্ষণ জানলাম সংস্কৃত পড়তে গেলে বা লিখতে গেলে বা বলতে গেলে, সংস্কৃতে কথা বলতে গেলে শব্দের সঙ্গে কিছু প্রয়োজনীয় বিভক্তি যুক্ত করে নিয়ে সেগুলিকে আগে শব্দরূপে পরিবর্তন করে নিতে হয়। এখন এই শব্দরূপ পড়তে গেলে আমাদের কোন কোন বিষয় জানতে হবে বা কোন কোন বিষয়ের উপর আমাদের একটা ধারণা থাকতে হবে, তবে আমরা শব্দরূপ পড়তে পারব। সেগুলি কি? সেগুলি এখন জানব। তো 1 নম্বরে বলেছি মানে 1 নম্বরে জানতে হবে শব্দরূপে পরিবর্তন করে নেওয়া যায় যে সমস্ত শব্দগুলি, সেই শব্দগুলো কত প্রকারের হয়। অর্থাৎ শব্দরূপে পরিবর্তন করে নেওয়া যায় এমন শব্দ 4 প্রকার। তাহলে শব্দরূপ পড়তে গেলে আমাদের এই 4 প্রকার শব্দকে প্রথমেই জানতে হবে। সেই শব্দগুলি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, সংখ্যাবাচক। তো এই 4 প্রকার শব্দ কি কি সেগুলো আমরা পরবর্তীতে জানব। তো এরপরে কি জানতে হবে? 2 নম্বরে জানতে হবে বচন কি এবং কত প্রকার, তাদের সংজ্ঞা কি, এই সমস্ত। 3 নম্বরে জানতে হবে লিঙ্গ কি, কত প্রকার এবং তাদের সংজ্ঞা বা কাকে বলে। 4 নম্বরে জানতে হবে স্বরান্ত শব্দ বা ব্যঞ্জনান্ত শব্দ কি। 5 নম্বরে জানতে হবে বিভক্তি কি, কত প্রকারের হয়। আর 6 নম্বরে সুপ বিভক্তির আকৃতিটা জেনে নেওয়া জরুরি। তো এই 6টি বিষয় জানা হলে বা এই 6টি বিষয়ের একটা ধারণা থাকলে তারপরে শব্দরূপ পড়তে পারা যাবে বা মুখস্থ করতে পারা যাবে। তো তার আগে এই 6টি বিষয় আমাদেরকে ভালো করে বুঝতে হবে বা একটা ধারণা তৈরি করতে হবে। তো আমি পরপর সবগুলোই বলে দেবার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। যারা যারা ভিডিও দেখবে তারা পরপর এগুলি জানতে পারবে। এই 6টি ছাড়াও শব্দ কি এটা জানতে হয়, তবে এই শব্দ কিটা আমি আগের ভিডিওতে বলেছি বলে এখানে ধরলাম না। এতগুলো বিষয়ে জানতে হবে বলে ভয় পাবার কিছু নেই। বাংলা ব্যাকরণেও
ব্যাকরণ আছে, তবে আমরা বাংলা ব্যাকরণটাকে সহজ বলে মনে করি, কারণ বাংলা ব্যাকরণে তো একটু কম কিছু পড়তে হয় সংস্কৃত ব্যাকরণের থেকে। তাই সংস্কৃত ব্যাকরণে এত ভয় পাবার কিছু নেই, বাংলা ব্যাকরণের সাথে এর অনেকটাই মিল পাওয়া যাবে। তবে বাংলাটা আমাদের কাছে সহজ লাগে, কারণ তার একটা কারণ হচ্ছে আমরা বাংলাটা মাতৃভাষা রূপে পেয়েছি, অর্থাৎ জন্মের পর থেকেই আমরা মুখে মুখে শুনে লিখতে বলতে শিখে গিয়েছি। তাই ব্যাকরণটা সেইভাবে আমাদের শিখতে হয়নি বলে আমরা সহজ মনে করি। কিন্তু বাংলা ব্যাকরণের দিকে তাকালেও আমরা দেখতে পাবো সেখানেও অনেক নিয়ম কানুন আছে। আর তাছাড়াও একটু ভেবে দেখলেই আমরা দেখতে পাবো যে একটা বাচ্চা যখন কথা বলতে শেখে তখন থেকেই তাকে 7-8 বছর পর্যন্ত রীতিমতো সেই বর্ণ পরিচয়, সহজ পাঠ, বানান এই সমস্ত কিন্তু শেখানো হয়। সে শিখতেই থাকে ওইগুলো, কতদিন ধরে শিখছে, 4-5 বছর। এবং নতুন নতুন ক্লাস যখন ওঠে তখনও কিন্তু তার একটা বাংলা ব্যাকরণ পাঠ্য থাকে। তো এতদিন ধরে সে বাংলাটা পড়ছে, জানছে, তার উপর মাতৃভাষা, সেই জন্য তো একটু সহজ মনে হয়ই। আর সেই তুলনায় সংস্কৃত আমরা একদিনও পড়িনি বলতে হবে। তো এই সংস্কৃত তো আমরা এই কদিন মাত্র পড়ছি, তো সেই তুলনায় সংস্কৃত তো কঠিন মনে হবেই। তো সংস্কৃত যদি বারবার করে নিয়মিত পড়া হয়, যেগুলো পাঠ্য আছে, ধীরে ধীরে সহজ বলে মনে হতে থাকবে। নিয়মিত এবং বারবার পড়তে হবে, তাহলেই সহজ হবে। তো পরের ভিডিওতে আমি সেই 4 প্রকার সেই শব্দগুলো বলবো, অর্থাৎ শব্দরূপে পরিবর্তন করে নেওয়া যায় যে শব্দগুলো, বিশেষ্য শব্দ, বিশেষণ শব্দ, সর্বনাম এবং সংখ্যাবাচক, এই 4 প্রকার শব্দের কথা পরবর্তী ভিডিওতে বলতে চেষ্টা করব।